আচ্ছা, অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে যদি কেউ লং টার্মে ইনভেস্ট করে, যেমন ধরুন 6-7 বছর, তারপরেও কি তার নেগেটিভ বা মানে জিরো রিটার্ন আসতে পারে? যদি এক কথায় উত্তর দিতে বলো, আমি বলবো যে হ্যাঁ, আসতে পারে। কিন্তু যদি সেক্টরাল ফান্ড হয় তাহলে আসার চান্সেস একটু বেশি থাকে। আর যদি ওয়েল ডাইভার্সিফাইড পিওর ইকুইটি ফান্ডও হয়, যেহেতু মিউচুয়াল ফান্ডের একটা বিউটি হচ্ছে যে আন্ডারলাইন স্টকস গুলো একটা সেক্টর থেকে হয় না। 10-12টা সেক্টরের, প্রত্যেকটা সেক্টরের মধ্যে আবার 3-4-5টা স্টকস থাকে। ফলে একটা ওয়েল ডাইভার্সিফাইড ফান্ডের ক্ষেত্রে তুমি যে টাইম ফ্রেম বলছো 6-7 বছর, সেই টাইম ফ্রেম যদি কেউ হোল্ড করে, সেক্ষেত্রে নেগেটিভ বা জিরো রিটার্ন আসার চান্সেস ভেরি লেস। হাইব্রিড ফান্ডের ক্ষেত্রে তো আরো কম। এবার ধরো যদি তোমার কথা অনুযায়ী যদি হয়, প্রবাবিলিটির একদম যে ভেরি লেস পয়েন্ট থেকেও যদি আমি ধরি, যদি এরকম ঘটনা ঘটে, সেক্ষেত্রে তাহলে তুমি টাকা কোথায় রাখবে? মনে রাখবে, সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে যদি তুমি ইনভেস্টমেন্ট করার কথা ভেবে থাকো, সেক্ষেত্রেও কিন্তু রিস্ক অনেকটা হাই হয়ে যাচ্ছে। যে কারণেই যেমন একটা এক্সাম্পল দিয়ে বলছি, চলো। প্রথম কথা, মিউচুয়াল ফান্ডের স্ট্রাকচারটা তোমাকে বুঝতে হবে। মিউচুয়াল ফান্ডে কি হয়, একটা ধরো সেক্টরাল ফান্ড বাদ দিয়ে আমি বলছি, একটা ওয়েল ডাইভার্সিফাইড ফান্ডে, পিওর ইকুইটি ফান্ডে, প্রথম কথা একটা পার্টিকুলার স্টককে সাধারণত 6-7%, 8%-এর বেশি ওয়েটেজ থাকে না। সেকেন্ড, একটা সেক্টরের মানে একটা ওয়েল ডাইভার্সিফাইড ফান্ডের আন্ডারে টোটাল যে অ্যাসেট থাকে, সেটাও আবার 10-12টা সেক্টর, যেমন ধরো ফার্মা, যেমন ধরো আইটি, যেমন ধরো অটোমোবাইল, যেমন ধরো ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল, এরকম ডিফারেন্ট 10-12টা সেক্টরের মধ্যে ছড়িয়ে থাকে। এবং এই ইচ সেক্টরের মধ্যেও আবার তাদের যে লিডার, চ্যালেঞ্জার, যে উঠে আসছে, ইমার্জিং, এরকম বিভিন্ন 4-5টা স্টকের মধ্যে থাকে। ওভারঅল 40-50টা স্টকের মধ্যে সাধারণত ইনভেস্টমেন্ট করা থাকে। কিছু কিছু ক্ষেত্রে এখন 70-80টা স্টকের মধ্যেও ইনভেস্টমেন্ট করা হচ্ছে। প্রথম কথা, তার মানে সেক্টর ওয়াইজ ডাইভার্সিফাইড, এবং পার্টিকুলার সেক্টরের মধ্যেও যারা লিডার, চ্যালেঞ্জার, ইমার্জিং, যারা ইনোভেটিভ, সবাই এর মধ্যে মোটামুটি 4-5টা করে স্টক ইনক্লুডেড থাকে। একটা জিনিস মনে রাখবে, যে মার্কেটে যতই পরিস্থিতি হোক, এখনো পর্যন্ত এরকম দেখা যায়নি যে একসাথে সব সেক্টর ডাউন। ইভেন করোনার সময়টা সবচেয়ে খুব সার্টেন, হঠাৎ করে আমাদের কাছে চলে এসেছিল, এবং সেখানেও দেখা গেছিল যে মেজরিটি অফ দ্য সেক্টর ডাউন থাকার পরেও আইটি অ্যান্ড ফার্মা কিন্তু বেশ বুম করেছিল, রমরমিয়ে চলছিল। ফলে কারুর সর্বনাশ কারুর পৌষ মাস, এই যে কথাটা আছে, ডাইভার্সিফিকেশন করলে একটা অ্যাভারেজ আউট হয়ে যায়। সেকেন্ডলি, আমি যে পয়েন্টটা বলতে চাইছি, স্টকে ইনভেস্টমেন্ট মানে মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন, তার আন্ডারলাইন অ্যাসেট হচ্ছে ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডে, মানে ইকুইটি স্টকস। ইকুইটি স্টকসে ইনভেস্টমেন্ট করছেন মানে আপনি কারোর না কারোর বিজনেসে আপনি ইনভেস্টমেন্ট করছেন বা পার্টিসিপেট করছেন। এবার আমাকে বলুন, জব সেফ না বিজনেস সেফ? সবাই বলবে এক কথায় যে জব সেফ, কারণ তার একটা সার্টেনটি আছে, মাস শেষে একটা স্যালারি পাওয়া যায়, এবং একটা প্রেডিক্টিবিলিটি আছে। এই কথাটা ঠিক। বাট ইন অ্যানাদার সাইড, আপনি দেখবেন যে কোনো জব কোনো না কোনো বিজনেসের আন্ডারই হবে। সেটা হতে পারে গভর্নমেন্ট বিজনেস, সেটা হতে পারে প্রাইভেট বিজনেস, সেটা ছোট বিজনেস, বড় বিজনেস, যাই হোক, বিজনেস না থাকলে জব ক্রিয়েশনই হয় না। তাহলে আপনি ভাবুন, যে যেখান থেকে আপনি স্যালারি পাচ্ছেন, সেই কোম্পানিটা বা সেই অর্গানাইজেশনটা, তার যে ফাইন্যান্সিয়ালি সে মাচ মোর স্টেবল, সেই জন্যই আপনাকে রেগুলার পে আউট বা স্যালারি দিতে পারছে। তাহলে আবার দেখবেন যে তার যে বিজনেস, সেটা কখনো আপস অ্যান্ড ডাউনস হতে পারে মার্কেটের কন্ডিশনস অনুযায়ী, কিন্তু ভেরি লঙ্গার অফ পিরিয়ড টাইমে একটা অ্যাভারেজ আউট হয়ে যায়। এবং তার মানেটা কি? তার মানেটা হচ্ছে, যদি 6-7 বছর ধরে
হোল্ড করার পরও, মানে একটা লঙ্গার পিরিয়ড অফ টাইম হোল্ড করবার পরও আপনার মিউচুয়াল ফান্ড আপনাকে জিরো বা নেগেটিভ রিটার্ন দেয়, মিউচুয়াল ফান্ড কোথায় ইনভেস্টমেন্ট করে? ইন্ডিয়ান বিগ কর্পোরেটস গুলোতে। ফার্স্ট 100 কে বলা হয় লার্জ ক্যাপ, নেক্সট 150 কে বলা হয় মিড ক্যাপ, এবং তারপরের 250 কে বলা হয় স্মল ক্যাপ। মানে মোটামুটি মিউচুয়াল ফান্ড এই টপ 500 এর মধ্যেই ইনভেস্টমেন্ট করে। তাহলে আপনি স্মল ক্যাপ বা মিড ক্যাপ ফান্ড, সাধারণত স্মল ক্যাপ বা মিড ক্যাপ ওরিয়েন্টেড থাকে। মিড ক্যাপ ফান্ড থেকে যদি আমি বলি, লার্জ, ফ্লেক্সি, লার্জ অ্যান্ড মিড, মাল্টি ক্যাপ, এই ধরনের ফান্ডের মধ্যে যদি আপনার থাকে, সেক্ষেত্রে টপ 250 কোম্পানিজের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে, এবং ডিফারেন্ট সেক্টরে সেটা ওয়েল ডাইভার্সিফাইড, এবং প্রত্যেকটা সেক্টরের মধ্যেও আবার ডিফারেন্ট ডিফারেন্ট লিডার, চ্যালেঞ্জার, ইমার্জিং, ইনোভেটিভ যারা আছে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, যেখান থেকে প্রফিট আসার চান্সেস আছে। তাহলে তারপরেও যদি 6-7 বছর পরেও আপনার যদি নেগেটিভ বা জিরো রিটার্ন আসে, তার মানে বুঝবেন আমাদের দেশের ইকোনমিক কন্ডিশনই কোলাপস করে যাওয়ার মুখে। সেক্ষেত্রে আপনি যেখানেই রাখুন টাকা, গভর্নমেন্ট গ্যারেন্টি ছাড়া, সোভারিয়ান গ্যারেন্টি ছাড়া, সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসও আপনার সেফ নয়। আপনি যদি ব্যাংকিং এর কথা বলেন, ব্যাংকিং কি করে? ব্যাংকিং এ যদি 100 টাকা ডিপোজিট মানে সবাই মিলে জমা করে, তার মধ্যে 20 টাকা সে লিকুইডিটির জন্য সরিয়ে রেখে 70-80 টাকা সে লোককে বা কর্পোরেটসদের ধার দেয়, সেখান থেকে ইন্টারেস্ট কামায়, এবং তার মধ্যে থেকে একটা প্রফিট রেখে আবার যারা ডিপোজিট করেছিলেন তাদেরকে পাস ব্যাক করে। এটাই ব্যাংকের সিস্টেম। এবার হঠাৎ করে একটা হেলদি ব্যাংকেও আপনারা সবাই মিলে যদি একসাথে গিয়ে টাকা চায়, বা উল্টো দিকে যে লোনগুলো দেওয়া হচ্ছে সেই লোনগুলো যদি ডিফল্ট করা স্টার্ট করে, ব্যাংক কিন্তু, যে কোনো হেলদি ব্যাংকও কিন্তু ফ্লপ করে যেতে পারে। তাহলে একটা 6-7 বছর ধরে, মানে ইন্ডিয়ান টপ 250 কোম্পানিজ যদি স্ট্রাগল করতে থাকে, জিরো রিটার্ন বা নেগেটিভ লস করতে থাকে, সেক্ষেত্রে তারা কি করবে? তারা তো হাতে হাত রেখে বসে থাকবে না। প্রথমে এমপ্লয়ি কাট করবে। এমপ্লয়িরা তাদের যে পার্সোনাল যে লোন ছিল, হাউস বিল্ডিং লোন বলুন, কোনো 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 পার্সোনাল লোন বলুন, বা যাই লোন থাকুক, এডুকেশন লোন থাকুক, সেগুলো ডিফল্ট করা স্টার্ট করবে। প্রথমে সেভিংস থেকে যাবে, সেভিংস জিরোটা শুরু হবে। তারপরে যখন সেভিংস ফুরিয়ে যাবে, তখন তারা ফ্লপ করা, মানে ডিফল্ট করা স্টার্ট করবে। বিগ কর্পোরেটস গুলো যখন আর্নিংস থাকবে না, কিছুদিন তাদের যে সেফটি ম্যানেজমেন্ট ছিল সেখান থেকে লোন রিপে করার চেষ্টা করবে, তারপরে ডিফল্ট করা শুরু করবে। এবং এমএসএমই বা ছোট বিজনেস, তারাও কিন্তু কোনো না কোনো ভাবে বিগ কর্পোরেটস গুলোর ফলোয়ার বা ভেন্ডার, তার মানে তাদের বিজনেসও কিন্তু হ্যাম্পার্ড হবে। মানে পুরো একটা ইকোসিস্টেম কিন্তু ফ্লপের মুখে চলে যাবে যদি ভেরি লঙ্গার পিরিয়ড অফ টাইমে এটা ঘটে। সেই জন্যই গভর্নমেন্ট কোনোদিনই সেই জিনিসটা হতে দেয় না। যে রিজনে এই ক্রাইসিসটা জেনারেট হয়, সেই ক্রাইসিসটাকে, সেই রিজনটাকে সলভ আউট করার চেষ্টা করে, এবং কিছু বেনিফিটস দেওয়ার চেষ্টা করে, যাতে কর্পোরেটস গুলো রান করতে থাকে, প্রফিট মেকিং করতে থাকে। এরাই হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির লাইফ লাইন। সেই লাইফ লাইনটা বজায় থাকে। সেটা 1-2 বছর 3 বছর এদিক ওদিক হতে পারে, কিন্তু যদি ভেরি লঙ্গার অফ পিরিয়ড অফ থাকে, সেক্ষেত্রে মনে রাখবেন আপনার ব্যাংকিং ডিপোজিটে কিন্তু সেফ নয়। এবং সেই জন্যই গভর্নমেন্ট সেটাকে রিভাইজ করে 1 লাখ থেকে সেই ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা 5 লাখ করা হয়েছে পার পার্সন, সব ব্যাংক মিলিয়ে। তাহলে আশা করি তোমার যে কোশ্চেন তার উত্তর দিতে পেরেছি। কারণ হচ্ছে থিওরিটিক্যালি ইটস পসিবল। সেই জন্যই মিউচুয়াল ফান্ড বলে যে অলওয়েজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক, প্লিজ রিড অল স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টমেন্ট। বাট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গেলেও একটা থাম্ব রুল আছে, যে 100 মাইনাস এজ, ওই পোর্শনটুকুই আপনি ইকুইটি ওরিয়েন্টেড জায়গায় রাখুন। এবার ইকুইটি ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্টের মধ্যেও একটা পার্ট হচ্ছে, মেজর পার্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড। তাহলে বাকি পার্টটা আপনাকে অন্য জায়গায় রাখতে হবে। আমি যেটা পার্সোনালি বিলিভ করি, আপনার প্রপার অ্যাসেট অ্যালোকেশন করাটা খুব ইম্পর্টেন্ট। 100 রুপিস যদি আপনার কর্পাস থাকে, 25%, 30% আপনি
উইথ সোভারিয়ান গ্যারান্টি যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, মানে দুনিয়া উথাল পাতাল হয়ে গেল, ইন্ডিয়ান গভর্নমেন্ট থাকলে আপনি আপনার টাকা পাবেন, সেই সব জায়গায় রাখা উচিত। আমি পরে আর একটা ভিডিও বানাবো যে কোন জায়গাটা সবচেয়ে সুটেবল হবে, সেটা আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক দিন, তাহলে আপনার কাছে যখন আমি বানাবো তখন আশা করি পৌঁছে যাবে। এবং সেকেন্ডলি হচ্ছে কিছু টাকা আপনাকে অলওয়েজ রাখতে হয় লিকুইডিটি ম্যানেজ করার জন্য, যেটা হচ্ছে আইডিয়াল সুটেবল জায়গা হচ্ছে ব্যাংক। তার মানে ধরুন একজন 35 ইয়ার্স 40 ইয়ার্স এর কোনো কেউ অ্যাডাল্ট মেম্বার, তার ক্ষেত্রে 30% টাকা উইথ সোভারিয়ান গ্যারান্টি মোটামুটি রাফলি 15-20% টাকা মোটামুটি লিকুইডিটি ম্যানেজমেন্টের জন্য, রেস্ট 50% টাকা ধরুন ইকুইটি ওরিয়েন্টেড জায়গায় ইনস্ট্রুমেন্ট ইনভেস্ট করলে। তাও আবার দেখতে হয় তার রিস্ক অ্যাপিটাইট কতটা, তার নিড কি, সে কি, তার সোর্স অফ ইনকাম কি কি আছে, তার লায়াবিলিটি কি কি আছে, সেই সমস্ত জিনিস চেক করে। ফলে এই কারণে এই কথাটা বলা হয় যে 100 - এজ, কারণ যাতে আপনি কোনো ক্রাইসিস মোমেন্টে টাকাটাকে হোল্ড করতে পারেন। মনে রাখবেন যে কোনো যত ক্রাইসিস এসছে, সেই ক্রাইসিসের যে রিজন, সেই রিজনটা যখনই সলভ আউট হয়ে গেছে, মার্কেট কিন্তু যেখান থেকে ফল করেছিল সেখানে কিন্তু আবার রিগেন করে বা বাউন্স ব্যাক করে। একটা জিনিস মনে রাখবেন, গ্লোবালি বা ইন্ডিয়াতে যত ইন্ডেক্স আছে সব কিন্তু একটা মিনিমাম লেভেল থেকে স্টার্ট হয়েছিল। নেগেটিভ বা পজিটিভ দুদিকে যাওয়ারই প্রবাবিলিটি প্রথম থেকেই আছে, কিন্তু আপনি যে কোনো ইন্ডেক্সের দিকে যদি তাকান, ইন্ডিয়ান বা গ্লোবাল, সব কিন্তু ইন সাম থাউজেন্ডস লেভেলে ট্রেড হচ্ছে। এর থেকে এটা ক্লিয়ার, লঙ্গার পিরিয়ড অফ টাইমে মার্কেট পড়ার থেকে বাড়ার চান্সই বেশি থাকে। এবং যে পয়েন্টটা বলছিলাম, কোনো ক্রাইসিস মোমেন্টে যদি আপনি সেল করেন, তাহলে আপনি হয় লেস প্রফিট বুক করবেন অথবা লস বুক করবেন। কিন্তু আপনি যদি হোল্ড করেন, সেই মোমেন্টটা যে রিজনে পড়েছিল, সেই রিজনটা যদি সরে যায়, মার্কেট হিস্টোরিক্যালি বারবার প্রুভ করেছে আবার যে লেভেল থেকে ফল করেছিল অ্যাটলিস্ট সেই লেভেলে উইথিন ফিউ মান্থস বা উইথিন ফিউ ইয়ার্স সেখানে কাম ব্যাক করে। তো সেই জন্যই এই পেশেন্স রাখার জন্যই আপনাকে বলা হয় প্রপার অ্যাসেট অ্যালোকেশনস করাটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস বুঝতে পারলেন যে ভেরি লঙ্গার পিরিয়ড অফ টাইমে ইকুইটি ওরিয়েন্টেড ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন নেগেটিভ বা জিরো আসার থিওরিটিক্যাল চান্সেস থাকলেও, সেটা যদি ঘটে সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরো ইকোনমিক একটা কোলাপস হয়ে যাওয়ার চান্সেস থাকে। আদার ইনস্ট্রুমেন্টও, সো কল্ড ব্যাংকিং প্রোডাক্টও কিন্তু সেক্ষেত্রে আপনার সেফ নয়। ফলে প্রপার ওয়েলথ ম্যানেজমেন্ট করার জন্য যে আপনার অ্যাসেট অ্যালোকেশন আপনি করুন, হেলথ ইন্স্যুরেন্স নিন, লাইফ কভারেজ নিন, সোভারিয়ান গ্যারান্টি প্রোডাক্টে ইনভেস্টেড রাখুন, ব্যাংকিং প্রোডাক্টে রাখুন, এবং আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার নিড অনুযায়ী, আপনার রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী মিউচুয়াল ফান্ডের বা ইকুইটি ওরিয়েন্টেড ডিফারেন্ট স্কিমে আপনার ইনভেস্টমেন্ট করাটা উচিত। কারণ ইকুইটি একমাত্র, বাকি সব ইনস্ট্রুমেন্ট কি করে, আপনার টাকাকে সেফ রাখে, তার রিটার্ন কত 6% 7%-এর মধ্যে এবং ট্যাক্সেবল। সেইগুলো কি হচ্ছে আপনার আজকের দিনে দাঁড়িয়ে, আমরা যেহেতু ডেভেলপিং নেশনস, আমাদের লাইফস্টাইল ইনফ্লেশন প্রায় 8%-এর ওপর, আর এই সমস্ত ইনস্ট্রুমেন্টের রিটার্ন রেট 6-7%। যদি ট্যাক্স ফ্রিও হয় তাহলেও কিন্তু আপনার ক্যাপিটালকে সেফ রাখলেও আপনার পারচেজিং পাওয়ার দিন দিন কমতে থাকবে যদি আপনি 100% এই ধরনের ইনস্ট্রুমেন্টে রাখেন। ইন অ্যানাদার সাইড, ইকুইটির রিটার্ন ইন লঙ্গার পিরিয়ড অফ টাইম একটা ডিসেন্ট, আমাদের দেশের নমিনাল জিডিপির যা গ্রোথ রেট প্লাস মিউচুয়াল ফান্ডের রিটার্নের কথা বলছি, নমিনাল জিডিপির যা গ্রোথ রেট প্লাস 2-3% অ্যাটলিস্ট আলফা জেনারেট করে। মানে ধরুন আমাদের দেশের যদি রেট নমিনাল জিডিপি 10-12% অ্যাভারেজ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি 13-14% 15% এক্সপেক্ট করতে পারেন ইন লঙ্গার পিরিয়ড অফ টাইম। যদিও বলে রাখি, মিউচুয়াল ফান্ডে কোনো গ্যারান্টেড রিটার্ন হয় না, সাবজেক্ট টু মার্কেট রিস্ক। মিউচুয়াল ফান্ড অলওয়েজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। প্লিজ read all scheme related documents carefully before investment.
আপনি আপনার অ্যাডভাইজারের সাথে কথা বলে বুঝে শুনে তারপরে বিনিয়োগ করুন। নমস্কার।